আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমি নুসরাত জাহান মন। শুরুতেই সংবাদ শিরোনাম। উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী। প্রধানমন্ত্রীর নির্দেশ, সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির সাথে জনগণ নেই বললেন ওবায়দুল কাদের। সকল হজ যাত্রী নির্বিঘ্নে হজে যেতে পারবেন জানিয়েছেন হাব সভাপতি। সৌদি সরকারের নতুন নিয়মে এবার ভিসা জটিলতায় বিড়ম্বনায় এখনও 14,000 হজ যাত্রী। ব্রাজিলের জলাবদ্ধতা নিরসনে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে জানিয়েছেন মেয়র আতিক। বর্জ্য জলাশয়ে ফেললেই কঠোর ব্যবস্থা। ফরিদপুর, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 7। দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় নিহত 2। বলছিলাম বিস্তারিত সংবাদ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEEBর 61তম সমাবর্তনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী। সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রকৌশলীদের প্রতিষ্ঠান IEEBর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে IEEB স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ সময় মানুষের কাজে লাগবে ও দেশ লাভবান হবে এমন প্রকল্পের পরিকল্পনা নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবে সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। পর্যটনকে আরও বেশি দৃষ্টিনন্দন করতে কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি উপকেন্দ্র নির্মাণ করা হবে। কক্সবাজারে যেটা আপনারা করবেন, এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। কারণ কক্সবাজারটা আপনারা জানেন, আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি, আমি সেখানে এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমাদের সমুদ্র সীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্র সীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ। তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই যেন এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। বাংলাদেশের রাস্তা নির্মাণের অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, সমালোচনাকারীদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি, তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগ নয় অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশি তাবেদারের হাত থেকে দেশকে রক্ষা করতে পারলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। নয়াপল্টনে যুবদল আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দমনের পাত্র নয়। সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাওলানা ভাসানীকে বের করে দিয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কুক্ষিগত করেছে, দুর্নীতি করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার প্রতিবেশী রাষ্ট্রের উপর ভর করে টিকে আছে। যদি আমাদেরকে মুক্ত করতে চান, তাহলে আমাদের বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি কায়দাদের হাত থেকে। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশে আরো জনগণ মুক্ত হবে। স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের সর্বস্ব ধ্বংস করে হলেও সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। নইলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিদেশের আওয়ামী লীগের শক্তির উৎস নয়, আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি ভারতের সাথেও সম্পর্ক নষ্ট করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটির সাথে দেশের জনগণ নেই। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবারের নির্বাচনে ভারতের অবস্থান নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি। ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস। কোনো এক দেশের প্রতি আস্থা রেখে বিএনপি আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। দেশে আবার নতুন করে সন্ত্রাস শুরু করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি শুরু করছে, তবে যে কোনো নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপি তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা নতুন করে আন্দোলন করতে চায়। আমরা জিজ্ঞাসা, কিসের আন্দোলন আপনারা করতে চান? কি বক্তব্য আপনাদের? কি চান আপনারা? দেশবাসী জানতে চায়। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় না, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সকল হজযাত্রী নির্বিঘ্নে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবেক সভাপতি এম সাদাত হোসেন তসলিম।
মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী ভিসা জটিলতায় বিড়ম্বনায় এখনও 14,000 হজ যাত্রী ভিসার অপেক্ষায় রয়েছেন, তবে তার সমাধানে 24 ঘন্টা কাজ চলছে এমনটি জানানো হয়েছে। হাসান বিশ্বাসের ক্যামেরা আবু সাইদ উপর রিপোর্ট। গেল বৃহস্পতিবার থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট যাবে আগামী 12 জুন। তবে চলতি বছরে বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে ভিসা সংকট দেখা দিয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং এজেন্সিগুলো একে অপরকে দোষারোপ করছে। হজ গমনোচ্ছুকদের অভিযোগ, এই জটিলতা তীব্র আকার ধারণ করেছে মক্কা হজ মিশন সংশ্লিষ্টদের অবহেলায়। সৌদি সরকার সম্ভবত উমরা ভিসা দেওয়ার জন্য বলছিল, ওরা রাজি হয়েছিল না। ভুল ত্রুটি হয়েছে, সেগুলি সংশোধন করে যাতে কাগজপত্র ঠিক করে যেতে পারে আর কি, সে চেষ্টা করা উচিত। আমি চাই এটা যাতে নেক্সটে সরকার যাতে এটা খুব সিরিয়াসলি দেখে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার 85,000-এর বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। গাইড সহ এবার বাংলাদেশ থেকে 85,307 জন হজযাত্রী হজে যাবেন। আর এর মধ্যে গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় 4,419 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ 80,688 জন। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হজ যাত্রীদের জটিলতার সার্বিক বাস্তবতা তুলে ধরেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি। এবছর হজ ব্যবস্থাপনা একটু জটিল প্রক্রিয়া, যেহেতু সৌদি সরকার নতুন একটি পদ্ধতি ইনিশিয়েট করেছে। এবছরের প্রধান সমস্যা ছিল তার হজ যাত্রীদের জন্য হোটেল ভাড়া করতেই হবে, আর হোটেল ভাড়া করতে হলে কিন্তু এজেন্সির মালিককে সৌদি আরবে যেতে হবে, কিন্তু এই যাওয়ার ভিসাটাই এবছর পাওয়া যায় নাই। তুলে ধরেন হজ যাত্রীদের জটিলতা সহ নিরসন প্রক্রিয়ার প্রসঙ্গটিও। 7 মে পর্যন্ত আমাদের 50,000 ভিসা তখন হয়নি, পেন্ডিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে পর্যন্ত ম্যাক্সিমামই করে ফেলেছি। এখন আমাদের 17-18 হাজার ভিসার মতো আর বাকি আছে। তবে সময়মতো ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি। সকল প্রতিবন্ধকতা দূর হয়ে হাজিরা হজ করতে যাবেন নিরাপদেই, আবার সেই নিরাপদেই বাংলাদেশে ফিরে আসবেন হজ শেষ করে, এমনটি প্রত্যাশা এসব হজগামী মানুষের। আশকোনা হজ ক্যাম্প থেকে আবু সাইদ, মাইটিভি, ঢাকা। জলাবদ্ধতার জন্য রাজধানীর 10 অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে নগর ভবনের সচেতনতামূলক বর্জ্য প্রদর্শনী উদ্বোধন করে তিনি একথা জানিয়েছেন। যারা খালি বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উত্তরের মেয়র। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হলো বর্জ্য প্রদর্শনী। নগরীর বিভিন্ন খালে পড়ে থাকায় এসব পরিত্যক্ত আসবাবপত্রের বর্জ্য প্রদর্শনীতে অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনী উদ্বোধন করে ঢাকা উত্তরের মেয়র কথা বলেন নগরীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে। 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। যারা বর্জ্যের পাশাপাশি ব্যবহারের অযোগ্য আসবাবপত্র খালে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম। ম্যানুকুইন, সোফা, সুটকেস, টায়ার, কমোড, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলা পেয়েছি হলো এই ড্রেন থেকে, এগুলা পেয়েছি এই খাল থেকে। যারা বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা, নরসিংদী, গাজীপুর এবং দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। নরসিংদীতে ভোরে বাস মাইক্রোবাস সংঘর্ষে 2 জন, গাজীপুরের বাইমাইলে 2 মোটরসাইকেল আরোহী এবং তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। বেলা 11:30টার দিকে উপজেলার হামিরদি এলাকার একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলে থাকা পিতা পুত্র সহ একই পরিবারের 3 জন নিহত হন। একই উপজেলার কৈডবি সদরদি এলাকার ভাঙ্গা বরিশাল মহাসড়কে সকাল 8:30টার দিকে একটি ইজি বাইকে একটি গাড়ি ধাক্কা দিলে ভাঙ্গা কেএম কলেজের 2য় বর্ষের ছাত্রীর মৃত্যু হয়।
ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাবো এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও ওর সিগনেচার ব্যান্ডের গায়ক পিয়ালের মৃত্যু হয়। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর 3 যাত্রী। গাজীপুরের 22 মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনায় নিহত 2 জনের মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনা কিভাবে ঘটেছে এ বিষয়ে পুলিশ সহ কেউই নিশ্চিত হতে পারছে না। পুলিশের ধারণা অজ্ঞাত কোনো গাড়ির চাপায় মৃত্যু হয়েছে তাদের। দিনাজপুরের কাউগা এলাকার আব্দুস সোবহানের চায়ের দোকানে অবস্থান করছিলেন নৈশ প্রহরী আজহার ও রানা। হঠাৎ ট্যাঙ্ক লরিটি চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান আজহার। গুরুতর আহত অবস্থায় রানাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ট্যাঙ্ক লরিটি ঘুমন্ত অবস্থায় চালানো হয়ে থাকতে পারে। ইলিয়াস কমল, মাই টিভি। সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ 23 নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে। তবে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে আরও 2 দিন সময় লাগতে পারে। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে সোমবার বিকেল নাগাদ আব্দুল্লাহ কুতুবদিয়া পৌঁছাতে পারে বলে তিনি জানিয়েছেন। সেখানে কিছু পণ্য খালাস করা হবে, তারপর চট্টগ্রাম বন্দরে আসবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে দেশের জলসীমায় রয়েছে। সোমবার জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙরে প্রবেশ করবে। মালিকপক্ষ জানিয়েছে বর্তমানে জাহাজটিতে প্রায় 56,000 টন পাথর রয়েছে। আরও 2 দিন আগেই জাহাজটি বঙ্গোপসাগরে পৌঁছায়। আগামী সোমবার এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ার বহির্নোঙরে প্রবেশ করবে। সেখানে কিছু পাথর খালাস করা হবে। সেই কার্যক্রম শেষ করতে 2 দিন সময় লাগতে পারে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেবে। বর্তমানে জাহাজটিতে 23 জন নাবিক রয়েছেন। তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর খালাস কার্যক্রম সহ সব কর্মকাণ্ড শেষ হবে। এরপর সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা সহ কিছু আনুষ্ঠানিকতার উদ্যোগ নেওয়া হয়েছে। 13 তারিখ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে আসবে। ওখানে 2 দিন অবস্থান করার পর জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, কুতুবদিয়া অভিমুখে আসতেছে সবাই জাহাজ। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবরে পড়ে এমভি আব্দুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজসহ 23 নাবিককে জিম্মি করে দস্যুরা। নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে 33 দিন পর গত 13 এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দেয়। এরপরে গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। 14 এপ্রিল দুপুরে এমভি আব্দুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেয়া ফেসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। 15 এপ্রিল বিকেলে ইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা মিশন তাদের টুইট বার্তায় এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে। এমভি আব্দুল্লাহ শুরুতে যায় সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে। সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। এরপর ওই বন্দরেই পণ্য লোডের পর মিনা সাকার বন্দরে যায় আব্দুল্লাহ। সেখান থেকে আরব আমিরাতের ফুজাইরা বন্দরে থেমেছিল জ্বালানি নিতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও বিএনপি সহ কিছু দল তা করতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিরোধী দলগুলো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে নিজেরাই পড়ে গেছে। আজ দুপুরে চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে কিছু দল ও ব্যক্তি পরিত্যক্ত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মান্না ভাই মাশাআল্লাহ এই পর্যন্ত 7টি দল বদল করেছেন। মাত্র 7টি দল বদল করেছেন। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যাবে না। তো তারা যেভাবে কথাগুলো বলছে, আমি গত পরশুদিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই, সরকারের ভিত নাই বিধায় পরপর 4 বার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তোমরা তো টেনে ফেলে দিতে চেয়েছিলে, টান দিতে গিয়ে দেখা গেল তোমরাই ধপাস করে পড়ে গেছো। সরকার পরিবর্তন এখন জনগণের হাতে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে জাতীয় পার্টির মহানগর উত্তরের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে এমন কিছু ঘটছে না। তিনি বলেন, একটা শক্তি নিয়ে সরকার দেশ দখল করেছে, জনগণ তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে। যারা আওয়ামী লীগের বাইরে তারা অবাঞ্ছিত, থাকলে থাকেন, দাস হিসাবে থাকবেন,
না থাকলে যান, দেশ তাদের, কোনো কিছুতে কোনো কিছু বলার নাই, কোনো কথা বলার কোনো অবস্থান নাই মানুষের। কাজে এই অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন, কঠিন, উত্তরণ খুব কঠিন। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, ধান কাটা সহ প্রাকৃতিক কারণে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। 21 মে নির্বাচনে ভোটার সংখ্যা বাড়বে বলে জানান তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য খুলনার ফুলতলা উপজেলা পরিষদের প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করেছে। প্রার্থীদেরও ভোটার উপস্থিতি বাড়ানোর আহ্বান জানান ইসি রাশিদা সুলতানা। ভোটার কম আসার পিছনে একটা কারণ, সেটা প্রার্থীদের সাথে যখন আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বসেছি, অনেকে আমাদের কাছে এটা শেয়ার করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এইটাতে কমিশনের তেমন কিছু করার ছিল না। সেগুলো এখন আপনারা সবাই জানেন যে ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে। শিল্পীদের একক দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনেও ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের পদচারণায় মুখরিত। এছাড়া সমাপনী দিনে ছিল একক ও দলীয় পরিবেশনা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বাজুক প্রাণে বজ্রভেরি, আকুল প্রাণের সে উৎসবে, এই স্লোগানকে ধারণ করে শুরু হওয়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের সমাপনী দিন। 3 দিনব্যাপী এই উৎসবে যোগ দেয় ঢাকা ও ঢাকার বাইরের 150 শতাধিক রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা। উৎসবের দ্বিতীয় দিন দলীয় পরিবেশনায় অংশ নেয় সুরের ধারা, রবি রাগ, সঙ্গীত ভবন, বাফা, বৈতালিকের শিল্পীরা। তারা জানান, বাঙালির প্রতিটি আবেগ আর সূক্ষ্ম অনুভূতিকে স্পর্শ করে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনে আমরা প্রতিনিয়ত স্মরণে, স্বপনে এবং সুখে দুঃখে, আনন্দে বেদনায় সবসময় রবীন্দ্রনাথকেই কাছে পাই। মানব জীবনে রবীন্দ্রনাথের অবদান অবশ্যই আছে এবং বাঙালিদের জন্য রবীন্দ্রনাথ প্রতিটা মুহূর্ত লিখে রেখে গিয়েছেন। কখনো দুঃখ, কখনো প্রেম, কখনো ভালোবাসা, প্রার্থনা, দেশাত্মবোধ কোনো কিছুই বাদ রাখেননি এবং আমাদের প্রতিটা চিন্তায় রবীন্দ্রনাথ সবসময়ই আছেন। আর সংস্থার রীতি অনুযায়ী তৃতীয় দিনের সূচনা করা হয় দুটি কোরাস সঙ্গীতের মধ্য দিয়ে। সমাপনী দিনে ছিল একক ও দলীয় পরিবেশনা। এবারের উৎসবের সঙ্গে মিশেছিল বরেণ্য 2 রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম। এই উৎসবটি উৎসর্গ করা হয় অকাল প্রয়াত শিল্পী সাদি মোহাম্মদকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। খাদ্য তালিকায় পুষ্টিগুণের শীর্ষে থাকা চিয়া সিডের আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলে। জেলার ভূয়াপুর উপজেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে দামি ফসলটির আবাদ শুরু করেছে স্থানীয় চাষিরা। প্রথম বছরেই ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন আমিনা হীরা। হাজারো ঔষধি গুণে ভরা ফসল চিয়া। এতে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সহ নানা উপাদান। মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, রক্তের কোলেস্টেরল কমানো সহ নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে চিয়া সিড। মহা ঔষধি ফসলটির আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র 15% জমিতে এবারই প্রথম চিয়ার আবাদ করেন টাঙ্গাইল জেলার ভূয়াপুরের কৃষক রফিকুল ইসলাম। প্রকল্পের আওতায় কৃষককে দেয়া হয় বীজ, সারসহ নানা উপকরণ। মাত্র 5,000 টাকা ব্যয় করে 60 কেজি চিয়া ফসল পেয়েছেন এই কৃষক, যার বাজার মূল্য 30,000 টাকা। ফলন আমি আশা করতেছি 3.5 থেকে 4 মণ আমার হবে। তাতে আমি যা দেখি বাজার মূল্য আমি এখন বর্তমানে দেখতেছি যে 400 থেকে 500 টাকা পার কেজি। তাতে আমার খুবই ভালো লাগতেছে। নতুন ফসল দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার কৃষকরা। লাভজনক হওয়ায় এই ফসল আবাদে আগ্রহ তাদের। সামনে আবার ফির সিজন আসলে আমিও এই চিয়া সিড চাষ করব, যাতে
লাভবান হতে পারে। এই চেষ্টা অল্প জমিতে অধিক ফলন পাওয়া যায়। পরীক্ষামূলক চিয়া আবাদে শতভাগ সাফল্য এসেছে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আমাদের সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারি এবং এর বাজার সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে, কৃষক লাভবান হবে। ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আমেনা হীরা, মাই টিভি নিউজ। প্রবাসী সংবাদ। বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম বাবু এবং মোহাম্মদ সাজ্জাদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। এ সময় আবুল কালাম আজাদকে সভাপতি এবং শহীদ হোসেনকে সাধারণ সম্পাদক করে 57 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের বিএমটি কার্ড ডিজিটাল করে দেওয়ার প্রচারণা চালাচ্ছে একটি প্রতারক চক্র। তাদের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে, তাই এই বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। এর সাথে সংবাদ শেষ করছি, শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী। প্রধানমন্ত্রীর নির্দেশ, সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণের প্রকৌশলীদের প্রতি আহ্বান। প্রতিটি রাষ্ট্র প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ কক্ষিগত করে রেখেছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির সাথে জনগণ নেই বললেন ওবায়দুল কাদের। সকল হজযাত্রী নির্বিঘ্নে হজে যেতে পারবেন জানিয়েছেন হাব সভাপতি। সৌদি সরকারের নতুন নিয়মে এবার ভিসা জটিলতার নিয়ম বনায় এখনো 14,000 হজযাত্রী। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে জানিয়েছেন মেয়র রাতে। বলছো জলাশয়ে ফেললেই কঠোর ব্যবস্থা। ফরিদপুর, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 7, দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় নিহত 2। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদকে ভিজিট করে /mytvnieuws এবং আমাদের অনুষ্ঠানে /mytvbangla, Facebook /mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।